হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। তোমরা কেমিস্ট্রির উপরে প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো। আজকে আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরে ক্লাস হবে, কেমিস্ট্রি পোর্শন এটা। তো এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরেও কিছু নাম্বার তোমাদের ইনক্লুড থাকবে জিক্সপো এবং বুকলেটের জন্য। তো সেই জন্যই আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই চ্যাপ্টারটা আজকে পড়াবো। এটা মূলত কেমিস্ট্রি বেসড চ্যাপ্টার। তো দেখো, চ্যাপ্টারটা অনেক সহজ। ক্লাস 10 বা প্রিভিয়াস ক্লাসে তোমরা কিন্তু পড়েছো। এই চ্যাপ্টারটা তোমাদের ছিল অনেক ইজি চ্যাপ্টার। কিছু বেসিক্যালি কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন এখান থেকে পড়ে। প্যাটার্ন প্রত্যেক বছরই যে সমস্ত জেক্সপো বলো বা বুকলেট বলো, এক্সাম প্যাটার্নে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু মোটামুটি একই রকম থাকে। এই চ্যাপ্টারের উপরে মোটামুটি 2 থেকে 3 নাম্বার মতো কোশ্চেন পড়ে। তো দেখো, চ্যাপ্টারটা মোটামুটি এটা খুব বেশি কঠিন চ্যাপ্টার নয়, তোমরা পড়লে বুঝতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটাও কিন্তু ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট। আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি, ঠিক আছে? তো ফার্স্ট আসছে কি আমাদের? ফার্স্ট আসছে আমাদের টপিক অ্যাটমসফিয়ার। আমরা জানি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, ঠিক আছে? আমরা জানি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, ঠিক আছে? তো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বিষয়টা কি না, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, ঠিক আছে? তো বায়ুমণ্ডল বিষয়টা কি না, ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত পৃথিবীকে ঘিরে থাকা অদৃশ্য যে গ্যাস আবরণী তাকে বলা হচ্ছে কি বায়ুমণ্ডল, ঠিক আছে? এটা কি হচ্ছে না, এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয় এখান থেকে কত না 1600 কিলোমিটার, ঠিক আছে? 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, ঠিক আছে? 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই যে ঘিরে থাকছে। তাহলে অ্যাটমসফিয়ারের রেঞ্জটা কত হচ্ছে না, অ্যাটমসফিয়ারের রেঞ্জ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার কিন্তু অ্যাটমসফিয়ারের রেঞ্জ, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে, এটা আমরা গ্রাউন্ড ধরে নিলাম, এখান থেকে কি 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কি হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের রেঞ্জ। ক্লিয়ার? তো তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাটমসফিয়ার কি বিষয়টা। এবারে কি আসছে না, অ্যাটমসফিয়ারে কি কি টাইপের গ্যাস থাকে আমরা কিন্তু এগুলো সবই জানি। অ্যাটমসফিয়ারে কি কি গ্যাস থাকে? আমাদের অ্যাটমসফিয়ারে কত ধরনের, অনেক ধরনের গ্যাস থাকে। নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, বিভিন্ন দূষিত গ্যাসও থাকে, কার্বন মনোক্সাইডও কিছু ক্ষেত্রে থাকে, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড থাকে, এরকম কি না, এরকম বিভিন্ন ধরনের গ্যাস কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে থাকছে। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই টাইপের কিছু গ্যাস। তো যার মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত না, নাইট্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 77.17%। অক্সিজেনের পার্সেন্টেজ কত হচ্ছে? অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে 23%, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ কত? কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ হচ্ছে 0.3%। এই ধরনের কি থাকে না, বিভিন্ন ধরনের গ্যাসগুলো কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে উপস্থিত থাকে, ঠিক আছে? তাহলে অ্যাটমসফিয়ার কি বললাম না, গ্রাউন্ড থেকে আমাদের 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে পৃথিবী পৃষ্ঠের যে আবরণী, সেখান তাকেই আমরা কি বলছি, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে কি না, বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থের মিশ্রণ। তো কি কি ধরনের গ্যাসীয় পদার্থ থাকছে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এরকম বিভিন্ন ধরনের গ্যাস থাকছে, ঠিক আছে? তো এই গ্যাসগুলোই হচ্ছে কি না অ্যাটমসফিয়ারের মধ্যে প্রেজেন্ট থাকে। যার মধ্যে এদের পার্সেন্টেজ কত, এদের মধ্যে যাদের মধ্যে এদের পার্সেন্টেজ হচ্ছে নাইট্রোজেনের পার্সেন্টেজ এত, অক্সিজেনের এত, কার্বন ডাই অক্সাইডের এত। ওকে, তাহলে সব থেকে কম পার্সেন্টেজ কার? সব থেকে কম পার্সেন্টেজ দেখো এখানটা হচ্ছে কার, অক্সিজেনের, সরি কার্বন ডাই অক্সাইডের। এবং সব থেকে বেশি পার্সেন্টেজ কত আছে না, নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস উপস্থিত থাকে? নাইট্রোজেন গ্যাস। এবং সব থেকে কম পরিমাণে কোন গ্যাস উপস্থিত থাকে? কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? এবারে আমরা কিসে আসবো না, এবারে আমরা আসবো যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ অ্যাটমসফিয়ার, ক্লাসিফিকেশন অফ অ্যাটমসফিয়ার। ওকে, তো অ্যাটমসফিয়ারের আমরা ক্লাসিফিকেশন আসবো। নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে এটা। তো ফার্স্ট আমাদের কি হচ্ছে না, ফার্স্ট আমাদের থাকছে কি না, ট্রপোস্ফিয়ার। ফার্স্ট আমাদের কি থাকছে না, ফার্স্ট আমাদের থাকছে ট্রপোস্ফিয়ার। ক্লিয়ার? তো ফার্স্টে কে থাকছে আমাদের? ফার্স্টে আমাদের থাকছে ট্রপোস্ফিয়ার। আমরা আগেও জেনেছি এই বিষয়গুলো, ঠিক আছে? ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার, তার উপরে কি থাকছে না, তার উপরে থাকছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের উপরে কে থাকছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কে থাকছে? মেসোস্ফিয়ার, ঠিক আছে? মেসোস্ফিয়ার। তারপরে কে থাকছে? তারপরে থাকছে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, ঠিক আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। নেক্সট কে থাকছে? নেক্সট থাকছে আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার,
ঠিক আছে, তাহলে কি হলো না এটা হচ্ছে কি না এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার, এই টোটালটাই কি না এই টোটালটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যাটমসফিয়ার, টোটালটা কি না টোটালটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তো অ্যাটমসফিয়ারটাকে কতগুলো ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম না অ্যাটমসফিয়ারের বিভিন্ন স্তর অনুযায়ী আমরা তাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। ফার্স্ট আসছে কি না ফার্স্ট আসছে ট্রপোস্ফিয়ার, তারপরে আসছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ক্লিয়ার? এবারে আমরা চলে আসি যে ট্রপোস্ফিয়ার। ফার্স্ট আমরা আসবো কি না ফার্স্ট আমরা আসবো ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারের রেঞ্জ কত? ট্রপোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 0 to 10 কিমি। ক্লিয়ার? ট্রপোস্ফিয়ারের রেঞ্জ কত? ট্রপোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 0 to 10 কিমি। ট্রপোস্ফিয়ারটাকে কি বলা হয় না ট্রপোস্ফিয়ারটাকে আরো একটা আমরা বলতে পারি কি না ক্ষুব্ধ মণ্ডল, ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে, কেন ক্ষুব্ধ মণ্ডল বলছি না এই স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়। ঠিক আছে, যে সমস্ত ঝড় বৃষ্টি হয় এগুলা কি হয় না এই ট্রপোস্ফিয়ার লেভেলে কিন্তু আমরা দেখতে পাই, তার জন্য এটাকে কি বলা হয় না এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে, ঝড় বৃষ্টি কি দেখা যাচ্ছে না ঝড় বৃষ্টি আমরা কিন্তু এই লেভেলে দেখতে পাচ্ছি ট্রপোস্ফিয়ার, তার জন্য এটাকে আমরা কি বলবো তার জন্য এটাকে আমরা বলবো ক্ষুব্ধ মণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এর অ্যাটমসফিয়ারিক রেঞ্জ কত? এর অ্যাটমসফিয়ারিক রেঞ্জ হচ্ছে 0 to 10 কিমি। ওকে, তারপরে নেক্সট কি আসছে? নেক্সট আসছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার আমরা কি বলতে পারি না স্ট্র্যাটোস্ফিয়ার আমরা বলতে পারি 11 to 45 কিমি। ঠিক আছে, 11 to 45 কিমি। এটাকে আমরা কি বলি না এটাকে আমরা বলি শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আমরা কি হিসাবে বলি না স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে শান্ত মণ্ডল। কেন না এই স্তরে বায়ু প্রবাহ কি থাকে না নর্মাল থাকে, এই স্তরে কিন্তু আমরা ঝড় বৃষ্টি কিছু দেখতে পাই না, এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আমরা কি বলছি শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জ কত? স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 11 to 45 কিমি। ওকে, তারপরে আমরা আসছি কিসে না তারপরে আমরা আসছি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উচ্চতা কত? মেসোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 46 to 85 কিমি। ঠিক আছে, 45 টু বা এটাকে আমরা ধরতে পারি 46 to 85 কিমি। ওকে, তারপরে আমরা যদি থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে চলে আসি তাহলে থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে? থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে 86 to 500 কিমি, 86 to 500 কিমি। ঠিক আছে, এবং এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে কত হচ্ছে? এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে 500 কিমি থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, বা মহাশূন্য পর্যন্ত এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা কি বলবো মহাশূন্য। ঠিক আছে, তাহলে কি হলো আমরা তার যদি রেঞ্জটা দেখি কিমিতে আমরা যদি তার রেঞ্জটাকে দেখি তাহলে কি হচ্ছে না ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 0 to 10 কিমি। স্ট্র্যাটোস্ফিয়ারের হচ্ছে 11 to 45, মেসোস্ফিয়ারের হচ্ছে 46 to 85, থার্মোস্ফিয়ারের হচ্ছে 86 to 500 এবং এক্সোস্ফিয়ারের কত হচ্ছে 500 টু ইনফিনিটি বা মহাশূন্য পর্যন্ত বিস্তৃত। ওকে, এবার আমরা ফার্স্ট কি নিয়ে আলোচনা করব না এবার আমরা ফার্স্ট আলোচনা করব ট্রপোস্ফিয়ার নিয়ে। তো ট্রপোস্ফিয়ারটাকে আমরা কি বললাম না ট্রপোস্ফিয়ারটাকে আমরা বললাম কি শান্ত মণ্ডল। ঠিক আছে, তো এখানে কি কি ধরনের গ্যাসীয় পদার্থ উপস্থিত থাকে আমরা দেখিনি, কি কি ধরনের গ্যাসীয় পদার্থ উপস্থিত থাকে ট্রপোস্ফিয়ারে না ট্রপোস্ফিয়ারে আমাদের গ্যাসীয় পদার্থ হিসাবে উপস্থিত থাকছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কি কি পদার্থ উপস্থিত থাকছে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত কি বিভিন্ন ধরনের কিন্তু গ্যাসীয় পদার্থ আমাদের এখানটা উপস্থিত থাকছে। ক্লিয়ার? তো স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকছে না স্ট্র্যাটোস্ফিয়ারে থাকছে নাইট্রোজেন থাকছে, অক্সিজেন থাকছে এবং সঙ্গে কি থাকছে ওজোন গ্যাসও কিন্তু উপস্থিত থাকছে। নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন গ্যাস কিন্তু উপস্থিত থাকছে। ওকে, এবারে আমরা যদি মেসোস্ফিয়ারের ক্ষেত্রে আসি তাহলে মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি কি থাকছে? নাইট্রোজেন, অক্সিজেন, O2+, NO2+, নাইট্রোজেন, অক্সিজেন, O2+, NO2+। ওকে, এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু গ্যাসীয় পদার্থ মেসোস্ফিয়ার স্তরে উপস্থিত থাকছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে না থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি কি ধরনের গ্যাসীয় পদার্থ থাকছে? O2+, NO2+, এই ধরনের কিন্তু গ্যাসীয় পদার্থ এই স্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, O+ উপস্থিত থাকে এখানে। ঠিক আছে, তারপরে নেক্সট কি আসছে? তারপরে নেক্সট আসছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি থাকছে? হাইড্রোজেন এবং হিলিয়াম। ঠিক আছে, এক্সোস্ফিয়ারে কি থাকছে না হাইড্রোজেন এবং হিলিয়াম, এই ধরনের গ্যাসগুলো কিন্তু এখানটায় উপস্থিত। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম না ক্লাসিফিকেশন অফ অ্যাটমসফিয়ার দেখলাম, তাদের রেঞ্জটা দেখলাম, উচ্চতা অনুযায়ী তাদের রেঞ্জটা দেখলাম। তারপরে কি দেখলাম না এখানটায় ট্রপোস্ফিয়ারে কি কি ধরনের গ্যাসীয় পদার্থ উপস্থিত থাকছে, স্ট্র্যাটোস্ফিয়ারে কি কি থাকছে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারে কি কি ধরনের গ্যাসীয় পদার্থ থাকছে ওগুলা কিন্তু আমরা সমস্ত কিছু দেখলাম। ক্লিয়ার?
তো এবার আমরা আসি ট্রপোস্ফিয়ার স্তরে। এই ট্রপোস্ফিয়ার রেঞ্জে কি হচ্ছে না 45% এয়ার কি থাকছে, কনজিউম থাকছে। ঠিক আছে, মানে কি না 75% বাষ্প বা বায়ু ট্রপোস্ফিয়ার স্তরে কিন্তু উপস্থিত থাকছে। ঠিক আছে, কত শতাংশ? আমাদের বায়ুমণ্ডলের মোট বায়ুর 75% বায়ু ট্রপোস্ফিয়ার স্তরে কিন্তু উপস্থিত থাকছে। ঠিক আছে, তো এখানটায় দেখি না ট্রপোস্ফিয়ারে কি হচ্ছে না উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু কি কমছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এক্ষেত্রে না উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এর ক্ষেত্রে কিন্তু চাপ কমছে এবং তাপমাত্রাও কিন্তু কমছে। ঠিক আছে, চাপ ও তাপমাত্রা কমছে। ওকে, চাপ ও তাপমাত্রা কিন্তু কমছে। ঠিক আছে, হাইট যত ইনক্রিজ করছে, হাইট ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না তার টেম্পারেচারটা কিন্তু ডিক্রিজ করছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে না ট্রপোস্ফিয়ার স্তরে, ট্রপোস্ফিয়ার রেঞ্জে টেম্পারেচার ডিক্রিজ করছে। টেম্পারেচার ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন হাইট। মনে থাকবে, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে না টেম্পারেচারটা ডিক্রিজ করছে উচ্চতাটা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ার স্তরে। হয়েছে, এই স্তরটাকে আমরা কি বলছি না এই স্তরটাকে আমরা কিন্তু বলছি ক্ষুব্ধমণ্ডল। ওকে, এবারে কি আসছে না এবারে আসছে ট্রপোপজ। এবারে নেক্সট আমরা কি আসবো না নেক্সট আমরা আসবো ট্রপোপজ। ট্রপোপজটা কি? ট্রপোপজ, ঠিক আছে, তাহলে ট্রপোপজটা কি হচ্ছে না ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী। ঠিক আছে, এর মধ্যবর্তী যে অঞ্চলটা, ঠিক আছে, এইটাকে আমরা কি বলবো না ট্রপোপজ। কি বলবো? এই ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত অঞ্চলটাকে আমরা কি বলবো? ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত অঞ্চলটাকে আমরা কি বলবো না ট্রপোপজ হিসাবে ডিনোট করব। মনে থাকবে, ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত অঞ্চলটাকে আমরা কি হিসাবে ডিনোট করব? এটাকে আমরা কিন্তু ডিনোট করব ট্রপোপজ হিসাবে। ওকে, এবারে আমরা নেক্সট কিসে আসছি না এবারে আমরা আসছি যে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা এবারে চলে যাই। তো স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন এই ধরনের গ্যাসগুলো কিন্তু উপস্থিত থাকছে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে কি না স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড়, ধূলিকণা, বালুকণা ইত্যাদি কিন্তু দেখা যায় না। তার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? তার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কিন্তু বলি শান্ত মণ্ডল হিসাবে কিন্তু এটাকে আমরা উল্লেখ করে থাকি। ঠিক আছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি মণ্ডল হিসাবে উল্লেখ করে থাকি? শান্ত মণ্ডল হিসাবে উল্লেখ করে থাকি। ট্রপোস্ফিয়ারটাকে কি মণ্ডল হিসাবে উল্লেখ করে থাকি? ট্রপোস্ফিয়ারটাকে ক্ষুব্ধ মণ্ডল হিসাবে উল্লেখ করে থাকি। ক্লিয়ার? এবারে কি আসছে না এই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ার পর্যন্ত যে এই দূরত্বটা, এটাকে আমরা কি হিসাবে ডিনোট করছি? এটাকে আমরা ডিনোট করছি স্ট্র্যাটোপজ হিসাবে। স্ট্র্যাটোপজ, মনে থাকবে কি হিসাবে ডিনোট করছি? এটাকে আমরা ডিনোট করছি স্ট্র্যাটোপজ হিসাবে। ক্লিয়ার? স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ার পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা ডিনোট করছি স্ট্র্যাটোপজ হিসাবে। ওকে, এবারে আমরা কি আসছি না এবারে আমরা আসছি এখানটায় কি হচ্ছে না এখানটায় টেম্পারেচারটা কিন্তু ইনক্রিজ করছে। টেম্পারেচার কিন্তু ইনক্রিজ করছে। ঠিক আছে, টেম্পারেচার ইনক্রিজ করছে উইথ রাইজ ইন হাইট। ঠিক আছে, মনে থাকবে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা বাড়ছে উইথ রাইজ ইন হাইট, মানে কি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু তার তাপমাত্রাটা বাড়ছে। আর ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়েছিল? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু তাপমাত্রাটা কমেছিল। ঠিক আছে, ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট কিসে চলে আসবো না এবার আমরা নেক্সট চলে আসবো যে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি বলবো না মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ার পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলবো না এটাকে আমরা মেসোপজ হিসাবে ডিনোট করব। মেসোপজ হিসাবে ডিনোট করব। মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ার পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি হিসাবে ডিনোট করব না মেসোপজ হিসাবে। মেসোপজটা কি? এই স্তরটা হচ্ছে সব থেকে কি স্তর? শীতলতম স্তর। শীতলতম স্তর। ঠিক আছে, এই স্তরটা কি না এই স্তরটা হচ্ছে আমাদের সব থেকে শীতলতম স্তর। এবং মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ার পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মেসোপজ। ওকে,
আচ্ছা, এখানটায় কি থাকছে না, এই মেসোস্ফিয়ার স্তরে, মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, মেসোস্ফিয়ারের ক্ষেত্রে টেম্পারেচার ডাজ নট ভ্যারি উইথ রাইজ ইন হাইট। ঠিক আছে, কি বললাম যে এই মেসোস্ফিয়ার স্তরে কি হচ্ছে, মেসোস্ফিয়ার স্তরে তাপমাত্রাটা কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি দেখেছিলাম, ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার তাপমাত্রাটা কমছে। স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখেছি, তাপমাত্রাটা বাড়ছে। মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি দেখলাম, যে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, বা টেম্পারেচার ডাজ নট ভ্যারি উইথ রাইজ ইন হাইট। ক্লিয়ার? তারপরে আমরা নেক্সট কিসে আসছি, তারপরে আমরা নেক্সট আসছি থার্মোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ার তো দেখে নিই থার্মোস্ফিয়ারটা কি। না, থার্মোস্ফিয়ারটাকে আমরা কি বলবো না, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি হচ্ছে, থার্মোস্ফিয়ারের আরেকটা নামও কিন্তু হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এইখানটা আমি লিখে দিলাম তোমাদের এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি, এক্সোস্ফিয়ার। আচ্ছা, এই স্তরে কি দেখা যাচ্ছে না, এই স্তরে আমরা কিন্তু মেরুজ্যোতি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মেরুজ্যোতি তাহলে কোন স্তরে দেখা যায়, এই স্তরে আমরা কি দেখতে পাচ্ছি না, এই স্তরে আমরা কিন্তু মেরুজ্যোতি দেখতে পাচ্ছি। কোন স্তরে, থার্মোস্ফিয়ার স্তরে আমরা মেরুজ্যোতি দেখতে পাচ্ছি। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে কিন্তু এক্সোস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা, উত্তর এবং দক্ষিণ মেরুতে এই মেরুজ্যোতিকে আমরা কি বলি না, এই মেরুজ্যোতিটাকে আমরা বলি আরোরা বেরিয়ালিস এবং আরোরা অস্ট্রালিস। ঠিক আছে, তো এই যে মেরুজ্যোতি আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ মেরুতে। ঠিক আছে, নর্থ অ্যান্ড সাউথ পোল। ঠিক আছে, নর্থ পোলে তাকে আমরা কি বলছি, নর্থ পোলে তাকে আমরা বলছি আরোরা বেরিয়ালিস। ঠিক আছে, বা আরোরা বেরিয়ালিস, মনে থাকবে। এই মেরুজ্যোতিটাকে আমরা উত্তর মেরুতে কি বলছি, আরোরা বেরিয়ালিস, আর সাউথ পোলে তাকে আমরা কি বলছি, আরোরা অস্ট্রালিস, আরোরা অস্ট্রালিস। মনে থাকবে কি বললাম তাহলে, আরোরা বেরিয়ালিস একটা, আর হচ্ছে কি আরোরা অস্ট্রালিস একটা। ক্লিয়ার? এটাকে কি আমরা বলছি, সাউথ পোলে। ঠিক আছে, এই মেরুজ্যোতিটাকে আমরা কিন্তু বলছি। ঠিক আছে, তাহলে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যাচ্ছে, মেরুজ্যোতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মেরুজ্যোতি আমরা কিন্তু কোন স্তরে দেখতে পাচ্ছি, মেরুজ্যোতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি থার্মোস্ফিয়ার স্তরে। এবং উত্তর মেরুতে যে মেরুজ্যোতিটা আমরা দেখতে পাচ্ছি, ওই মেরুজ্যোতিটাকে আমরা কি বলছি, আরোরা বেরিয়ালিস। এবং দক্ষিণ মেরুতে যে মেরুজ্যোতিটা আমরা দেখছি তাকে আমরা কি বলছি, আরোরা অস্ট্রালিস। ক্লিয়ার? তারপরে এবার আমরা নেক্সট কিসে আসবো না, এবার আমরা নেক্সট আসবো যে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বা এটাকে আমরা কি হিসাবে বলি, এক্সোস্ফিয়ার বা এটাকে আমরা বলি যে বহির্মণ্ডল হিসাবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে না, এটাকে আমরা বলতে পারি যে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের আরেকটা নাম কি, এক্সোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা, এই স্তরে আমরা কি দেখতে পাচ্ছি না, এই স্তরে গ্রহ এবং উপগ্রহ কিন্তু এই স্তরে উপস্থাপিত করা হয়। ঠিক আছে, উপগ্রহ এবং মহাকাশ স্টেশন কিন্তু এই স্তরে থাকে, উপগ্রহ ও মহাকাশ স্টেশন। ঠিক আছে, তাহলে উপগ্রহ এবং মহাকাশ স্টেশন কোন স্তরে উপস্থিত থাকছে, উপগ্রহ এবং মহাকাশ স্টেশন এক্সোস্ফিয়ার স্তরে কিন্তু উপস্থিত থাকছে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কতগুলো জিনিস দেখলাম, এটাই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসিফিকেশন অফ অ্যাটমসফিয়ার। তো ফার্স্ট আমরা কি দেখেছিলাম, ফার্স্ট আমরা দেখেছিলাম যে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের রেঞ্জটা কত, ট্রপোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 0 to 10 কিলোমিটার। আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো যে ট্রপোস্ফিয়ারে কি কি গ্যাস উপস্থিত থাকছে না, ট্রপোস্ফিয়ারে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস উপস্থিত থাকছে। ক্লিয়ার? তারপরে কি বলবো না, তারপরে আমরা বলবো যে এখানটায় কত পার্সেন্ট কনজিউম করে, এখানটায় কত পার্সেন্ট কনজিউম করে না, এখানে আমাদের 75% কনজিউম করে। কত পার্সেন্ট কনজিউম করেছে, 75% কিন্তু কনজিউম করেছে। টোটাল বায়ুমণ্ডলের 75% কিন্তু এখানটায় উপস্থিত থাকছে। এবারে কি হলো না, নেক্সট উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ার স্তরে কিন্তু কি হচ্ছে না, ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু কমছে।
ঠিক আছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তাপমাত্রা কমছে। এবার আমরা কি দেখলাম, এই যে ট্রপোপজ কি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে মধ্যবর্তী অঞ্চল সেটাকে আমরা কি হিসাবে ডিনোট করছি, সেটাকে আমরা ডিনোট করছি ট্রপোপজ হিসাবে। ক্লিয়ার? তারপর আমরা নেক্সট কোথায় আসলাম না, নেক্সট আমরা আসলাম স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জ কত, স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা রেঞ্জ দেখলাম 11 to 45 কিলোমিটার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জ দেখলাম কত, 11 to 45 কিলোমিটার। এই স্তরটাকে আমরা কি বলছি, এই স্তরটাকে আমরা শান্ত মণ্ডল হিসাবে ডিনোট করছি। এবং এই স্তরে কি কি গ্যাস উপস্থিত থাকছে, এই স্তরে নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন। দেখো ট্রপোস্ফিয়ারে কিন্তু ওজোন গ্যাস উপস্থিত নেই, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস উপস্থিত আছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস উপস্থিত আছে, এটাকে আমরা কি বলছি, শান্তমণ্ডল বলছি। কেন বলছি, এই স্তরে ঝড় বৃষ্টি কিছু হচ্ছে না, এই জন্য এই স্তরটাকে আমরা শান্তমণ্ডল বলছি। এবং কি না, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তরের কিন্তু কি হচ্ছে না, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু এখানটায় ইনক্রিজ করছে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে না, টেম্পারেচার ইনক্রিজ করছে উইথ রাইজ ইন হাইট। তাপমাত্রা বাড়ার সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই স্তরে কিন্তু তাপমাত্রাটা বাড়ছে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোথায় চলে আসবো না, স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজটা কি না, স্ট্র্যাটোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে মধ্যবর্তী অঞ্চল, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে মধ্যবর্তী অঞ্চল সেটাকে আমরা কি হিসাবে ডিনোট করছি, সেটাকে আমরা ডিনোট করছি স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে মধ্যবর্তী অঞ্চল সেটাকে আমরা ডিনোট করছি স্ট্র্যাটোপজ হিসাবে। এবার আমরা নেক্সট কোথায় চলে আসবো, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের রেঞ্জ কত, মেসোস্ফিয়ারের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে 46 to 85 কিলোমিটার। এবং এখানটায় কি বলা হচ্ছে না, এই স্তরটা হচ্ছে কি না বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর। এবং এখানে কি কি ধরনের গ্যাসগুলো আমরা পাই, এখানে আমরা পাই নাইট্রোজেন পাই, অক্সিজেন পাই, O2 প্লাস পাই, NO2 প্লাস পাই প্রভৃতি গ্যাস কিন্তু আমরা এই স্তরে দেখতে পাই। ক্লিয়ার? তো মেসোস্ফিয়ারে কি হচ্ছে না, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের যে মধ্যবর্তী স্তর তাকে আমরা কি বলছি না, তাকে আমরা মেসোপজ হিসাবে কিন্তু ডিনোট করছি। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোথায় আসলাম, এবার আমরা নেক্সট আসলাম থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়েছে না, থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে দেখো তার রেঞ্জটা কত, 86 to 500 কিমি। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি না, এই স্তরে কি দেখা যাচ্ছে, এই স্তরে কিন্তু আমরা মেরুজ্যোতি দেখতে পাচ্ছি। তো এই মেরুজ্যোতিটাকে উত্তর মেরুতে কি বলছে, এই মেরুজ্যোতিটাকে উত্তর মেরুতে বলা হচ্ছে আরোরা বেরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে এটাকে কি বলা হচ্ছে, আরোরা অস্ট্রালিস। ক্লিয়ার? থার্মোস্ফিয়ার হয়ে গেল। এবং থার্মোস্ফিয়ারে আমরা কি কি গ্যাস দেখতে পাচ্ছি, O প্লাস, O2 প্লাস, NO2 প্লাস। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোথায়, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি হচ্ছে, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এবারে আমরা কোথায় আসবো না, এবারে আমরা আসবো, আচ্ছা এটা আয়োনোস্ফিয়ার হবে। ওকে, এটা আয়োনোস্ফিয়ার হবে। আয়োনোস্ফিয়ার। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোথায় আসবো না, এবার আমরা নেক্সট এসছি কোথায়, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের রেঞ্জটা কত, এক্সোস্ফিয়ারের রেঞ্জটা হচ্ছে 500 কিমি টু ইনফিনিটি। ঠিক আছে, বা মহাশূন্য পর্যন্ত বিস্তার। এটাকে আমরা তার জন্য কি বলছি না, বহির্মণ্ডল হিসাবে কিন্তু ডিনোট করছি। তো এক্সোস্ফিয়ারের আরেকটা নাম কি, এক্সোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবং এখানটায় কি কি ধরনের গ্যাস পাওয়া যাচ্ছে, এখানটায় দেখো মূলত আমরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলোকে পাচ্ছি। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন এই ধরনের কিন্তু বিভিন্ন গ্যাসগুলোকে আমরা পাই। এবং এখানটায় কি করা হচ্ছে না, উপগ্রহ চিত্র এবং উপগ্রহ এবং মহাকাশ স্টেশন কিন্তু এই এক্সোস্ফিয়ার স্তরে বা ম্যাগনেটোস্ফিয়ার স্তরে কিন্তু স্থাপন করা হয়। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলের সব থেকে উপরের স্তর কোনটা, বায়ুমণ্ডলের সব থেকে উপরের স্তর হচ্ছে কিন্তু এক্সোস্ফিয়ার। এবং সব থেকে নিচের স্তর কোনটা, সব থেকে নিচের স্তর কিন্তু হচ্ছে ট্রপোস্ফিয়ার। ক্লিয়ার? তো এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ কোশ্চেন থাকবে, তো ওই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখবে ভালোভাবে। আমি কিন্তু এই ক্লাসটাতে সমস্ত কিন্তু কিছু তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এই যে ক্লাসিফিকেশন অফ অ্যাটমসফিয়ার, এই ক্লাসিফিকেশন অফ অ্যাটমসফিয়ারতে পুরো যা শর্ট কোশ্চেন আছে মোটামুটি সমস্ত কিন্তু শর্ট কোশ্চেন আমরা একটু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা যাব আমাদের নেক্সট টপিকে, এবার আমরা চলে যাব। ঠিক আছে, তো এবার আমরা কি দেখবো না, এবার আমরা দেখবো ওজোন স্তর। ঠিক আছে, তো ওজোন স্তরকে আমরা কি দ্বারা ডিনোট করি না, এটাকে আমরা ডিনোট করি O3, এই সাইন দ্বারা কিন্তু আমরা ওজোনকে ডিনোট করে থাকি। ক্লিয়ার? ওজোন স্তরকে আমরা কি দ্বারা ডিনোট করছি না, ওজোন স্তরকে আমরা O3 এই সাইন দ্বারা কিন্তু ডিনোট করছি। ঠিক আছে, তো ওজোন স্তরের রেঞ্জটা কত না, ওজোন স্তরের রেঞ্জ হচ্ছে ভূপৃষ্ঠের ওপর 16 কিমি থেকে 30 কিমি পর্যন্ত। ঠিক আছে, এর রেঞ্জটা কত, এর রেঞ্জটা হচ্ছে 16 কিমি থেকে 30 কিমি পর্যন্ত। ক্লিয়ার? এর রেঞ্জটা হচ্ছে কিন্তু এইটা 16 কিমি থেকে, ভূপৃষ্ঠের ওপর 16 কিমি থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিশিষ্ট যে বায়ুমণ্ডল সেখানটাই কিন্তু আমরা ওজোন গ্যাস দেখতে পাই। তো মূলত এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই দেখতে পাওয়া যায়। তো তার জন্যই আমরা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু ওজোন গ্যাস দেখতে পাই। ক্লিয়ার?
এবারে আমরা নেক্সট কি আসবো না, এবারে আমরা নেক্সট আসবো যে ওজোন স্তরের উৎপত্তিটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো দেখি ওজোন স্তরের উৎপত্তি কিভাবে হচ্ছে। না স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অক্সিজেন গ্যাস আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে, অক্সিজেন গ্যাস আছে। এই অক্সিজেন গ্যাস কি করছে না, এই অক্সিজেন গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির কিন্তু কি হচ্ছে না সংস্পর্শে আসছে। ঠিক আছে, দিয়ে এটাকে কি করছে না অক্সিজেন প্লাস অক্সিজেন মানে দুটো অক্সিজেন পরমাণুতে কিন্তু এটাকে ভাঙছে। অক্সিজেন গ্যাসটা কি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে আছে বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আছে। সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসছে, এই অতিবেগুনি রশ্মি কি করছে ওজোন গ্যাসটাকে কিন্তু অক্সিজেন গ্যাসটাকে কিন্তু ভাঙছে অক্সিজেন পরমাণুতে। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রে। ওকে, এবারে কি হচ্ছে না ফার্দার কি হচ্ছে, একটা অক্সিজেন অণু আর একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে কি হচ্ছে কম্বাইন করছে। একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন অণুর সঙ্গে কম্বাইন করে কি করছে না O3 একটা মুক্ত মূলক কিন্তু তৈরি করছে। কি তৈরি করছে, O3 একটা মুক্ত মূলক তৈরি করছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা বলি মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। ওকে, এবার কি হচ্ছে না এই O3 রেডিক্যালটা এটা কি করছে, এই O3 রেডিক্যালটা একটা M, এটা মানে কি যে কোনো একটা পদার্থের সঙ্গে কি করছে কম্বাইন্ড হচ্ছে বা সংঘর্ষ করছে, দিয়ে সেখান থেকে কি করছে ওজোন গ্যাস ফর্ম করছে প্লাস M তৈরি করছে। ঠিক আছে, তাহলে কি হলো না, তাহলে এটা হলো আমাদের এমটা কি না, এমটা হচ্ছে সংঘর্ষ গঠনকারী কোনো পদার্থ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ওজোন স্তরের উৎপত্তিটা তাহলে কিভাবে হচ্ছে আমরা দেখে নিই, বা ওজোন গ্যাসটা অক্সিজেন অণুটা কি হচ্ছে না, অক্সিজেন অণুটা ইন প্রেজেন্স অফ ইউভি রে কি হচ্ছে সেটা ওজোন পরমাণুতে ভাঙছে। তো একটা অক্সিজেন অণু আর একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে কি হলো কম্বাইন করে কি করলো O3 একটা মুক্ত মূলক ফরমেশন করলো। এই যে O3 ফ্রি রেডিক্যালটা ফরমেশন করেছে, এই ফ্রি রেডিক্যালটা কি করেছে না কোনো একটা সংঘর্ষ গঠনকারী পদার্থের সঙ্গে যুক্ত হয়েছে বা সংঘর্ষ হয়েছে এই O3 পরমাণুটা, দিয়ে O3 মুক্তমূলকের, দিয়ে সেখান থেকে কি করেছে তারা O3 বা ওজোন গ্যাস তৈরি করেছে, সঙ্গে এই মুক্তমূলকটা কিন্তু ফরমেশন করেছে। ঠিক আছে, তো এটাই কি হচ্ছে না, এটাই হচ্ছে আমাদের ফরমেশন অফ O3 গ্যাস বা ওজোন গ্যাস কিন্তু আমাদের এইভাবে ফরমেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে O3 গ্যাস কোথা থেকে ফরমেশন হচ্ছে, O3 গ্যাস আমরা দেখতেই পেলাম যে অক্সিজেন গ্যাস থেকে কিন্তু O3টা ফরমেশন হচ্ছে। ঠিক আছে, এবারে কি আসবো না O3 অণু কি করে না অক্সিজেন অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে অক্সিজেন গ্যাসে কিন্তু পুনরায় পরিণত হয়ে যায়। কি রকম দেখে নি, O3 এটা কি করছে না H দিয়ে কি হচ্ছে O2 প্লাস O। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন ওজোন গ্যাসে পরিণত হচ্ছে, আবার ওজোন কিসে হচ্ছে না অক্সিজেন গ্যাসে পরিণত হচ্ছে। তার জন্য কি হচ্ছে না স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন এবং অক্সিজেন দুটো গ্যাসেরই কিন্তু পরিমাণটা সমান থাকছে, ঠিক আছে, তো ওজোন স্তরের বেধ পরিমাপের একক, ওজোন স্তরের বেধ পরিমাপের একক। ঠিক আছে, ওজোন স্তরের বেধ পরিমাপের একক কি না, ওজোন স্তরের বেধ পরিমাপের একক হচ্ছে ডপসন। ঠিক আছে, ওজোন স্তরের বেধ কোন এককে পরিমাপ করা হয় সেটা কত পুরু, সেটাকে কিন্তু আমরা পরিমাপ করব ডপসন এককে কিন্তু পরিমাপ করব। ঠিক আছে, তো এই ওজোন স্তরটা কি করে না, ওজোন স্তরটা আল্ট্রাভায়োলেট রে কে কিন্তু আমাদের প্রোটেকশন দিচ্ছে, আল্ট্রাভায়োলেট রে কে কিন্তু প্রোটেক্ট করছে। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রে কে কিন্তু সূর্য থেকে পৃথিবীতে আসতে কিন্তু বাধা দিচ্ছে এই ওজোন গ্যাসটা। ঠিক আছে, কিন্তু বর্তমানে কি হচ্ছে না, বর্তমানে ক্লোরোফ্লুরোকার্বন, বিভিন্ন রেফ্রিজারেটর থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন বা আরো বিভিন্ন ধরনের দূষিত গ্যাস, এই গ্যাসগুলা কি করছে না, এই গ্যাসগুলা বেশি পরিমাণে উৎপন্ন হওয়ার ফলে সেটা কি করছে না ওজোন স্তরে ক্ষয়ের সৃষ্টি করছে। ঠিক আছে, ফলে কি হচ্ছে না ওজোন স্তরে যেহেতু ক্ষয়ের সৃষ্টি হচ্ছে, তাই সেখান থেকে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে। ফলে কি হচ্ছে না, ফলে আমাদের স্কিন ক্যান্সার সহ বিভিন্ন ধরনের কিন্তু ডিজিজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এবারে আমরা আসছি কি নেক্সট স্টেপ না, ওজোন স্তরের ক্ষয়টা কিভাবে হচ্ছে, ওজোন স্তরের ক্ষয়। নেক্সট ওজোন স্তরের ক্ষয়।
ডিস্ট্রাকশন অফ ওজোন লেয়ার। ডিস্ট্রাকশন অফ ওজোন লেয়ার। তো ওজোন স্তরের ক্ষয় কিভাবে হচ্ছে আমরা দেখি। না ফার্স্ট কি হচ্ছে, না ফার্স্ট হচ্ছে CF3Cl, সূর্য থেকে CF3Cl। এটা কোথা থেকে আসছে, না এটা হচ্ছে আমাদের ক্লোরোফ্লুরোকার্বন, এখান থেকে কিন্তু আসছে। এই ক্লোরোফ্লুরোকার্বন কি হচ্ছে, না ইন প্রেজেন্স অফ H2, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির প্রভাবে এটা ভেঙে গিয়ে কি তৈরি করছে, না এটা তৈরি করছে CF2Cl প্লাস Cl ডট। ঠিক আছে, CF2Cl প্লাস Cl ডট। তো এই Cl ডটটা কি করছে, না Cl ডটটা O3 এর সঙ্গে কি করছে, রিঅ্যাকশন করছে। Cl ডটটা O3 এর সঙ্গে রিঅ্যাকশন করে কি ফরমেশন করছে, ClO প্লাস O2। ঠিক আছে, এই ClOটা কি করছে, না ClOটা ফার্দার O3 এর সঙ্গে রিঅ্যাকশন করছে প্লাস O3, আবার সেই পুনরায় ওজনের সঙ্গে রিঅ্যাকশন করছে। ওজনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে, 2O2 প্লাস Cl ডট, এইটা কিন্তু ফরমেশন করছে। তাহলে দেখে নিলাম যে ওজোন স্তরকে কিভাবে ক্ষয় করছে। ওজোন স্তরকে ক্ষয় করে সেটা কিসে ফরমেশন করছে, না সেটা অক্সিজেন গ্যাস এবং ক্লোরিন মুক্ত মূলকে কিন্তু পরিণত করছে। ঠিক আছে, তাহলে কেমন ভাবে হলো রিঅ্যাকশন গুলো আমরা দেখে নিই। এই যে CF3Cl, এটাই কি হচ্ছে, না ক্লোরোফ্লুরোকার্বন। আমরা জানি CFCটা কি, CFC নেম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, জানি। এই ক্লোরোফ্লুরোকার্বন কি হচ্ছে, না H2 এর প্রেজেন্সে ভেঙে যাচ্ছে, দিয়ে কি তৈরি করছে, CF2Cl প্লাস Cl ডট। এই Cl ডটটা কি, না এটা হচ্ছে একটা কিন্তু ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, যার মাথায় এমনি সিঙ্গেল ডট থাকবে সেটাকেই আমরা কি বলবো, না ফ্রি রেডিক্যাল হিসাবে ডিটারমাইন করব। এই ফ্রি রেডিক্যালটা আবার কি করছে, ফার্দার ওজনের সঙ্গে রিঅ্যাকশন করছে। তো পরপর স্টেপ বাই স্টেপ এইখানটায় কিন্তু রিঅ্যাকশন গুলো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলে যে ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী, ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী, তাহলে আমরা কি বলবো, না তাহলে আমরা বলবো ক্লোরিন গ্যাস বা ক্লোরিন মুক্তমূলক, এই মুক্তমূলকটা কিন্তু দায়ী। ঠিক আছে, কোশ্চেন কিরকম আসবে, যে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস। ঠিক আছে, ক্লোরিন বা ক্লোরিন মুক্তমূলক। ক্লিয়ার, এইভাবে কিন্তু কি হচ্ছে, না স্টেপ বাই স্টেপ কিন্তু ওজোন স্তরটা কিন্তু আমাদের ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা দেখি যে নাইট্রিক অক্সাইড কিভাবে ক্ষয়প্রাপ্ত করছে। নাইট্রিক অক্সাইড এটা কি গেল, না এটা গেল আমাদের, এটা গেল কি, এটা গেল যে ইন প্রেজেন্স অফ ক্লোরোফ্লুরোকার্বন। এবার আমরা দেখবো কি নেক্সট, এবার আমরা নেক্সট দেখবো যে নাইট্রাস অক্সাইড কিভাবে ওজনের ক্ষতি করছে। তো নাইট্রাস অক্সাইড কি করছে, না নাইট্রাস অক্সাইড ওজনের সঙ্গে রিঅ্যাকশন করছে। নাইট্রাস অক্সাইড ওজনের সঙ্গে রিঅ্যাকশন করে কি ফরমেশন করছে, NO2 প্লাস O2, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস O2। ঠিক আছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কি করছে, না নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার ভেঙে গিয়ে কি তৈরি করছে, না নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার ভেঙে গিয়ে কিন্তু নাইট্রাস অক্সাইড এবং অক্সিজেন গ্যাস কিন্তু তৈরি করছে। ঠিক আছে, এটা কি, না এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, আর এটা কি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এইভাবেও কিন্তু ক্ষতি করছে, নাইট্রাস অক্সাইড বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু তৈরি করছে, সঙ্গে অক্সিজেন গ্যাস কিন্তু ফরমেশন করছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কি আসবো, না এবারে আমরা আসবো যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক কিছু প্রভাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওজোন স্তরের ক্ষয়টা কিভাবে হচ্ছে, এইভাবে কিন্তু ওজোন স্তরের ক্ষয়টা হচ্ছে। এবারে কি আসবো, না ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। নেক্সট কি আসবো, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। ঠিক আছে, তো ফার্স্ট পয়েন্ট আমরা কি দেখবো, না ফার্স্ট পয়েন্ট আমরা দেখবো যে মানুষের উপরে। ঠিক আছে, হিউম্যান বিং, ইন কেস অফ হিউম্যান কি হচ্ছে, না স্কিন ডিজিজ হচ্ছে বিভিন্ন ধরনের। কি কি স্কিন ডিজিজ হচ্ছে, আমাদের স্কিন ক্যান্সার হচ্ছে। ঠিক আছে, স্কিন ক্যান্সার আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে আরো কি হচ্ছে, না আমাদের কর্নিয়ার ক্ষতি হচ্ছে, প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে, না প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে।
প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। আর কি হচ্ছে সঙ্গে, আমাদের কর্নিয়া এফেক্ট হচ্ছে, ঠিক আছে, বা কর্নিয়া কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোখে আমাদের কর্নিয়া থাকছে, তো কর্নিয়া কি হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আমরা ডিজিজ দেখতে পাচ্ছি ইন কেস অফ হিউম্যান বা হিউম্যান বিং এর ক্ষেত্রে। এদের মধ্যে মেন কি হচ্ছে না, মেন হচ্ছে আমাদের কিন্তু স্কিন ক্যান্সারটা, ঠিক আছে। তো উদ্ভিদের উপরে কি হচ্ছে, উদ্ভিদের উপর কি হচ্ছে না, ফর প্ল্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে না, সালোক সংশ্লেষ কিন্তু ব্যাহত হচ্ছে, ফটোসিনথেসিস কিন্তু ব্যাহত হচ্ছে, ফটোসিনথেসিসটা কি হচ্ছে, ব্যাহত হচ্ছে, ঠিক আছে। ফটোসিনথেসিস কি হচ্ছে না, ব্যাহত হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। এছাড়া কি হচ্ছে, আরো অনেক কিছু পয়েন্ট আসছে, যেরকম কি না, পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু কিছু এফেক্ট আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ প্ল্যান্ট বা উদ্ভিদের ক্ষেত্রে। নেক্সট আমরা কি আসবো না, নেক্সট আমরা আসবো যে জলবায়ুর উপরে প্রভাব, ঠিক আছে। জলবায়ুর উপরে আমরা তো প্রভাব দেখতেই পাচ্ছি, যে গরমের সময় আমরা উপযুক্ত পরিমাণে গরম পাচ্ছি না, বা শীতের সময় উপযুক্ত মানে যে ঋতুতে যে ওয়েদারটা হওয়ার কথা, সেই ঋতুতে সেই ওয়েদারটা হচ্ছে না, ঠিক আছে। উপযুক্ত সময়ে গরম পড়ছে না, বা উপযুক্ত সময়ে বর্ষা হচ্ছে না, বা উপযুক্ত সময়ে শীত পড়ছে না। তো এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু এফেক্ট আমরা দেখতে পাচ্ছি ইন ওজোন স্তরের কিন্তু ক্ষয়ের ফলে। ক্লিয়ার? ওজোন স্তরের ক্ষয়ের ফলে কিন্তু কি হচ্ছে না, এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আমরা এফেক্ট গুলো দেখতে পাচ্ছি। এর ফলে কি হচ্ছে না, জলবায়ুর ক্ষেত্রে না, ভূপৃষ্ঠের উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে না, ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেলে কিন্তু জলবায়ুর পরিবর্তন হচ্ছে। ফলে কি হচ্ছে না, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এই টাইপের তাহলে আমরা কিছুগুলো পয়েন্ট দেখে নেবো, যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কি কি। তো এইগুলো হচ্ছে ফর হিউম্যান, ফর প্ল্যান্ট এবং জলবায়ু বা অ্যাটমসফিয়ারের উপরে কি কি ধরনের এফেক্ট আসছে।